শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। ইসরায়েলে বিমান হামলাতে নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। বিবৃতিতে হিজবুল্লাহ জানায় বাংকার বিধ্বংসী বোমায় নিহত হন নাসরাল্লাহ। এর আগে শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর হেডকোয়ার্টার লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৮ জনের, যার মধ্যে নাসরাল্লাহর মেয়ে জাইনাব নাসরাল্লাহ রয়েছেন। শুক্রবার বড় ধরনের বিমান হামলায় কেঁপে ওঠে বৈরুতের দাহিয়ে এবং হারিত্রিক এলাকা। ফেলা হয় নতুন ধরনের বাংকার বাস্টার বোমা। ৫,০০০ পাউন্ডের এই বোমার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় ডজনখানেক আবাসিক ভবন, যার মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হেডকোয়ার্টার। দক্ষিণাঞ্চলীয় এই এলাকাতেই অবস্থান করছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, যাকে টার্গেট করে সিরিজ হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি বোমার তাণ্ডবে প্রাণে বাঁচতে পারেননি নাসরাল্লাহ, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এর পাশাপাশি ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়। তিনি আল্লাহর বান্দা, আল্লাহর কাছেই চলে গেছেন। নাসরাল্লাহ তার শহীদ ও মহান সঙ্গীদের সাথে যোগ দিয়েছেন, যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে আমাদের পথ দেখিয়েছেন। হিজবুল্লাহ লড়াই এখানেই থেমে যাবে না। গাজার ফিলিস্তিনের পক্ষে এটি শত্রুদের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত রাখবে। ভয়াবহ এ হামলায় প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধানের মেয়ে জয়নব নাসরাল্লাহরও। শুরু থেকেই গোষ্ঠীটির প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল তার। এদিকে নাসরাল্লাহর মৃত্যুর পর তেল আবিবের হুঁশিয়ারি, ইসরায়েলের বিরোধীদের এক বিন্দু ছাড়ও দেওয়া হবে না। এটি শেষ নয়, ইসরায়েল আরও অনেক কিছুই করতে পারে। এটার পরিষ্কার ধারণা থাকা উচিত সবার। আমাদের বার্তা সহজ, কেউ যদি ইসরায়েলে হামলা করতে চায় তবে তাকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমরা জানি। সেটা উত্তর, দক্ষিণ কিংবা আরও দূরবর্তী যে কোনো স্থানই হোক না কেন। হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এর আগেও অঞ্চলটিতে দফায় দফায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রায় ৭ লাখ লেবানিজের বাস এলাকাটিতে। অনিক রহমান, যমুনা নিউজ। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর আলোচনায় সশস্ত্র গোষ্ঠীটির নেতৃত্ব। লেবাননের আলোচিত সশস্ত্র গোষ্ঠীটির দায়িত্বে কে আসছেন তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্লেষক সংস্থা বলছে হাশেম সাফি আল দিন হতে চলেছেন সশস্ত্র গোষ্ঠীটির নতুন প্রধান। ৬০ বছর বয়সী এই নেতা বর্তমানে হিজবুল্লাহর এক্সিকিউটিভ কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গেল ৩ দশক ধরে হিজবুল্লাহর দায়িত্ব সামলে আসছিলেন হাসান নাসরাল্লাহ। তার মৃত্যুর পর আলোচনায় কে হাল ধরতে চলেছেন সশস্ত্র গোষ্ঠীটির। ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম টার্গেটে পরিণত হন হিজবুল্লাহ নেতারা। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন শীর্ষ নেতা, যাদের বেশিরভাগই ছিলেন সশস্ত্র গোষ্ঠীটির কমান্ডার। এর মধ্যে রয়েছেন ইব্রাহিম কুবাইসি, ফুয়াদ শুকুর সহ অন্তত ৬ জন। এ অবস্থায় হিজবুল্লাহর পরবর্তী নেতৃত্বের জন্য আলোচিত হচ্ছে হাশেম সাফি আল দিনের নাম। ৬০ বছর বয়সী এই নেতা লেবাননের এক্সিকিউটিভ কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। হিজবুল্লাহ রাজনৈতিক শাখার অন্যতম নীতি নির্ধারক তিনি। এর পাশাপাশি জিহাদ কাউন্সিল বা সামরিক শাখারও তত্ত্বাবধায়ক। দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট থাকলেও হাশেম আলোচনায় আসেন ২০১৭ সালে। ওই বছরই সন্ত্রাসী হিসেবে হাশেম সাফি আল দিনকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন ১৫৮১ জন এবং আহত হয়েছেন ৩১,০০০-এর বেশি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এমনটা জানিয়েছেন স্বাস্থ্য উপকমিটির সদস্যরা। সদস্য সচিব তারেক রেজা বলেন, প্রাথমিকভাবে এমআইএস এর থেকে ডেটা সংগ্রহ করা হয়েছে। আহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। শহীদদের মধ্যে তরুণদের সংখ্যা সবথেকে বেশি বলেও জানান তিনি। আহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও জানান, শহীদদের মধ্যে তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি। জাতীয় নাগরিক কমিটির সদস্য ফরহাদ আলম ভূঁইয়া জানান, সব শহীদের তথ্য পাওয়া যায়নি, তবে এ পর্যন্ত পাওয়া তথ্য ভেরিফাই করা হয়েছে। কোনো নিহত ব্যক্তি যদি পরিবার যদি মনে করে যে এখানে তাদের নামটা নেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে বা তারেক ওদের সাথে যোগাযোগ করলে আমরা ওই নামটা আসলে অ্যাড করে দিব। ডিসি, এসপি মহোদয় এবং ওখানে ওই কমিটিতে যারা আছেন, আপনারা জানেন সিভিল সার্জন থেকে শুরু করে ইউএইচএফপি, ইউএনও সবাই আছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের দেওয়া যেই লিস্টটি তারা আবার ভেরিফাই করবেন নতুন করে। এই ৭০৮ জনের তালিকাটি আবার বড় হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে ঢাকায় ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা স্থানীয় সময় রাত ৯:৩০টায় রওনা হয়েছেন। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে তারা কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে রওনা হন। ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ২:১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। ৪ দিনের যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি ছোট বড় ৪০টি সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ১৬ জন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করেছেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে যথাসম্ভব দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলনে শহীদদের স্মরণে ঝিনাইদহে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। দেশের কোনো সেক্টর যাতে অস্থিতিশীল না হয় তা নিশ্চিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতাকর্মীদের ঢল ঝিনাইদহের পায়রা চত্বরে। দীর্ঘ ১৬ বছর পর জেলার প্রাণকেন্দ্রে বিএনপির বড় পর্যায়ের সমাবেশ। সকাল থেকেই দলে দলে আসতে থাকেন দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের সম্মানে অনুষ্ঠিত হয় এ সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। গণতন্ত্রে ফিরতে যথাসম্ভব দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন তিনি। রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্তি সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার মুক্ত রাজনীতিতে আকস্মিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকারের বিকল্প ছিল না। তাই জনগণের আস্থার মর্যাদা রাখতে হবে অন্তর্বর্তী সরকারকেই। দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখানে একটি কিন্তু রয়েছে, প্রিয় ভাই বোনেরা। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। কোনোভাবেই যেন দেশে আবার ফ্যাসিজম মাথাচাড়া দিতে না পারে সে বিষয়েও দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শিল্প কারখানায় নৈরাজ্য সৃষ্টি করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে, আর এর পেছনে আছেন পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরে শ্রমিক দলের সমাবেশে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ষড়যন্ত্র থেকে দেশের শিল্প প্রতিষ্ঠান রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন করা জরুরি। বিএনপি মহাসচিব আরও বলেন, শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা রয়ে গেছে, তারা আবারও লুটপাটের রাজত্ব ফিরিয়ে আনতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দেশের শিল্প খাতকে ধ্বংস করতে তারা অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। পোশাক শিল্পকে আরও সমৃদ্ধশালী করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই শিল্প ক্ষতিগ্রস্ত করে দেশের অর্থনীতি সচল রাখা যাবে না। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে পুলিশ বাহিনী, তাকে ব্যবহার করে, তাকে দিয়ে গুলি করে হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে, অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায়? এই শিল্প এলাকাতে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বর্তমান শিক্ষা সংস্কার কমিশন ছেঁটে ফেলে আস্তিক ও আগস্ট বিপ্লবের চেতনাধারীদের বসাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ এবং সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান আরও জানান, গত 15 বছর ধরে জামায়াতের প্রতীক কেড়ে নেয়া,
তাদেরকে নিষিদ্ধ করা সহ নানা ধরনের অত্যাচার করা হয়েছে। তাদের উপর হওয়া জুলুমের প্রতিশোধ নিবে না বলেও জানান তিনি। এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সার্বিক শান্তি ও স্থিতিশীলতা এবং পরিবেশ রক্ষায় আসিয়ানের দেশগুলো একসঙ্গে কাজ করবে বলে আশা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর কর্মীটোলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন। বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই জানিয়ে সেনাপ্রধান বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে, সব স্থানেই দূষিত হচ্ছে পরিবেশ। বৃক্ষরোপণের মাধ্যমে এর মাত্রা কমিয়ে আনা সম্ভব। এ সময় শব্দ দূষণের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সেনাপ্রধান। অনুষ্ঠানে আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধিরা, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলমান প্রক্রিয়ায় কোনো ছেদ না ঘটিয়ে দ্রুত পাঠ্যপুস্তক সংস্কার সম্পন্ন করার পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে সমাবেশ করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষককে নিয়ে যে অপপ্রচার করা হচ্ছে তা ঠিক হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, গণ অভ্যুত্থান শুধু শিক্ষার্থীরা করেনি, সকলে মিলে করেছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কার্যকরভাবে কোনো প্রতিবাদ বা উদ্যোগ নিচ্ছে না। সম্মানিত দুজন শিক্ষকের বিপক্ষে বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন। আজকে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন, তাদেরকে বয়কট করার ডাক দিবেন, আমরা সেটা হজম করব, সেটা হতে পারে না। এই যে গণ অভ্যুত্থানকে বাপের সম্পত্তি পরিণত করার প্রচেষ্টা, এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা আন্দোলন করেছেন তাদের এই ক্ষেত্রে দায়িত্ব আরো বেশি। সরকারের যারা লোকজন আছেন, যারা বিশেষভাবে যারা আপনার হলো তার যে অ্যাডভাইজার আছেন, তাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা লিপ সার্ভিস বন্ধ করুন। আপনারা কিন্তু প্রশাসনের জায়গা আছেন, সেই কাজটা করুন। দেশ সংস্কার করতে হলে আগে নিজেকে সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর হাবিবুর রহমান স্নিগ্ধ। দুপুরে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে সুরক্ষা পরিবার আয়োজিত আপনজন স্বীকৃত ও ভালোবাসার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাদিক আল আরমান। তিনি বলেন, বিএনপি জামায়াত মারামারি করলে ফ্যাসিস্টরা আবার নতুন নামে ফিরে আসবে, এজন্য মারামারি না করার আহ্বান জানান সাদিক। এ সময় ছাত্র আন্দোলনে আহত মেহেদি হাসান শুভ বলেন, আমাদের এই আত্মত্যাগ যেন কোনো কারণে বৃথা না যায়, সেজন্য সতর্ক থাকতে হবে। দেশ সংস্কারের সময়, দেশ সংস্কার করতে হলে আগে নিজেকে সংস্কার করতে হবে। আমি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকি, আমাকে সৎভাবে ব্যবসা করতে হবে। আমি যদি এখন একটি চকলেট খেয়ে চকলেটের খোসা রাস্তায় ফেলে দিই, তাহলে এই দেশ সংস্কার করতে আরো অনেক দিন সময় লাগবে। নিজেকে আগে সংস্কার করতে হবে। গাজীপুরের শ্রমিক সমাবেশে ঢল নামে জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের। শনিবার দুপুরে গার্মেন্টস ও ঔষধ শিল্পে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অনুষ্ঠিত এই সমাবেশে সর্বস্তরের শ্রমিক নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের নেতৃত্বে যোগ দেন বিপুল সংখ্যক নেতাকর্মীরাও। নেতারা বলেন, 15 বছর ধরেই রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার তারা, তাই গণসংযোগের মাধ্যমে জনগণের মাঝে দলের অবস্থান আরও সঠিকভাবে তুলে ধরতে নেতাকর্মীদের আহ্বান জানান। সাতক্ষীরায় বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ভালোবাসার মঞ্চ। শনিবার বিকেলে নগরঘাটা ইউনিয়নের গাবতলা এলাকায় 100 পরিবারের মাঝে চাল ও সবজি বিতরণ করে সংগঠনটি। এই কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ভালোবাসার মঞ্চের সদস্য তালা প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম। সকলের মাঝে ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংগঠনটির সভাপতি আকরামুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন। তারা বলেন, বৃষ্টি ও বাঁধ ভাঙা পানিতে তলিয়ে গেছে তালা উপজেলার অধিকাংশ অঞ্চল। সকলকে অসহায় হয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সংগঠনের সদস্যরা। রাজুক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হলো অভ্যন্তরীণ ভাষা উৎসব। দুপুরে কলেজটির ভাষা ও আবৃত্তি ক্লাবের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। চিন্তন সৃজনের আনন্দলোক এই স্লোগানকে মূল উপজীব্য করে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই ভাষা উৎসব। সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ASM বাহাউদ্দিন। অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি ভাষায় আবৃত্তি, গল্প, কুইজ, প্রিয়জনকে খোলা চিঠি, শব্দজট, উপস্থিত বক্তৃতা, প্রচ্ছদ অঙ্কন, কসপ্লে, ট্রেজার হান্ট ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেষ হলো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং ক্লাবের 3 দিন ব্যাপী বিতর্ক উৎসব। এই উৎসবে 68টি দল অংশ নেয়। বৃহস্পতিবার শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতা শেষ হয় শনিবার। প্রতিযোগিতায় বাংলা বিভাগে 40টি ও ইংরেজি বিভাগে 28টি দল অংশ নেয়। বাংলা বিভাগে সেমিফাইনালে উঠতে প্রতিটি দলকে 5টি প্রি সেমিফাইনালের মুখোমুখি হতে হয়, আর ইংরেজি বিভাগেও একইভাবে 5টি রাউন্ডের মুখোমুখি হতে হয় প্রতিযোগীদের। প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।